সিলেট মহানগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজকের একটা বিশেষ ব্রিফিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গত 10 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করেছি। 7 মাসের মতো হলো আমার সময়কাল। আমার যোগদানের পর থেকে বিভিন্ন কার্যক্রমে আপনাদের সক্রিয় সহযোগিতা আমরা সবসময় পেয়েছি। আমরা সবসময় বিশ্বাস করি সংবাদকর্মীরা আমাদের চোখ এবং কান, অর্থাৎ আমরা আপনাদের চোখে দেখি, আপনাদের কানে শুনি এবং সেভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করি। সিলেট মহানগরে ফুটপাত হকার মুক্তকরণ এবং রাস্তা যানজট মুক্তকরণের লক্ষ্যে হকার উচ্ছেদ এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণে আপনাদের সক্রিয় সহযোগিতা আমরা লক্ষ্য করেছি। আপনাদের পজিটিভ ভূমিকা প্রশংসিত হয়েছে। এটা যদি আমাদের সাফল্য হয়ে থাকে তাহলে তার অংশীদার আপনারাও। সম্প্রতি ফেসবুকের বিভিন্ন পোস্ট, ফটোকার্ড এবং কয়েকটা দৈনিকে সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রকাশিত নিউজ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। গত 4/4/2026 খ্রিস্টাব্দে একটি ছিনতাইয়ের ঘটনা এবং দুটি মারামারি, পারস্পরিক বিরোধের জের ধরে দুটি মারামারির ঘটনা সংঘটিত হয়। আমরা বিষয়গুলো তাৎক্ষণিকভাবে আমাদের ফোর্স পাঠিয়েছি। তারা বিষয়গুলো দেখেছেন। আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান আছে। কিন্তু কিছু কিছু নিউজ এবং কিছু কিছু মিডিয়াতে এই 3টা ঘটনাকেই ছিনতাইয়ের ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে, যাতে এতে করে জনমনে আসলে এই বিষয়গুলো নিয়ে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ঘটনা দুটি যাচাই করে আমরা নিশ্চিত হয়েছি যে 2টা ঘটনা, একটা তালতলা আর একটা হচ্ছে তেমুখী, এইটা পারস্পরিক ব্যক্তিগত বিরোধের জের ধরে মারামারির ঘটনা সংঘটিত হয়েছে। তো এখন এই 2টা ঘটনা সহ একসাথে একত্র করে 3টা ঘটনা বলা হচ্ছে যে সিলেট মহানগরে একদিনেই 3টা ছিনতাই, আতঙ্কে নগরবাসী। আবার আরেকটা মিডিয়াতে এরকম নিউজ করা হয়েছে সিলেট এখন ছিনতাইয়ের নগরী ইত্যাদি। এই ধরনের কিছু নিউজ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এর প্রেক্ষিতে আমরা আমাদের পেজে এটা সম্পর্কে একটা বিবৃতিও আমরা প্রকাশ করেছি যে এই বিষয়গুলো পুলিশের কাছ থেকে যদি বক্তব্য নিয়ে করা হতো অথবা এটা যাচাই করে যদি বক্তব্য নেওয়া হতো সেটা মনে হয় ভালো হতো। কিন্তু দেখা যাচ্ছে যে এইটা যাচাই বাছাই না করে মিডিয়ায় এই ধরনের কিছু বক্তব্য চলে আসছে। পার্সপেক্টিভে দেখবেন, কিন্তু যখন প্রকৃত ঘটনার বাইরে চলে যায় স্বাভাবিকভাবে এগুলো জনমনে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়। আর এই ধরনের নিউজ প্রকাশ হলে স্বাভাবিকভাবে জনমনে একটা আতঙ্ক, একটা উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক। পেশাগত নিরপেক্ষ সাংবাদিকতাকে আমরা সবসময় স্বাগত জানাই। সংবাদকর্মীদের এবং সাংবাদিক বন্ধু যারা আছেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়াও অনেকে কাজ করেন, তার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং এখনো আছে। একটা সমাজের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশের কাজের প্রকৃত সহযোগী হচ্ছে সাংবাদিক বৃন্দ, এটা আমরা বিশ্বাস করি। তো আমি আমাদের এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত, গত অক্টোবর থেকে মার্চ পর্যন্ত আমরা যদি এই ত্রৈমাসিক হিসাবটা ধরি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই সময়ে আমাদের ডাকাত গ্রেপ্তার হচ্ছে 19 জন অক্টোবর থেকে ডিসেম্বর। সেটা জানুয়ারি থেকে মার্চ হয়েছে 20 জন। ছিনতাইকারী গ্রেপ্তার অক্টোবর থেকে ডিসেম্বর 48 জন, জানুয়ারি থেকে মার্চ 103 জন।
চোর গ্রেপ্তার অক্টোবর থেকে ডিসেম্বর 95, জানুয়ারি থেকে মার্চ 104। অর্থাৎ আপনারা লক্ষ্য করবেন যে আমাদের এই কার্যক্রমের একটা ঊর্ধ্বগতি আছে। পরিসংখ্যান যেটা বলে, ডাকাতের সংখ্যা এক কোয়ার্টারে 19 থেকে 20, ছিনতাইকারী 48 থেকে 103, চোরের সংখ্যা 95 থেকে 104। এই ডাটাগুলা প্রমাণ করে যে ডাকাত এবং চোরের গ্রেপ্তারের সংখ্যাটা মোটামুটি কাছাকাছি 2 কোয়ার্টারে। কিন্তু ছিনতাইকারী গ্রেপ্তারের সংখ্যা দেখেন, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত যে সংখ্যাটা ছিল, জানুয়ারি থেকে মার্চ সেই সংখ্যাটা দ্বিগুণেরও বেশি হয়েছে। অর্থাৎ এই ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের যে একেবারেই জিরো টলারেন্স, এইটা কিন্তু আমরা এই পরিসংখ্যান দিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। অক্টোবর থেকে ডিসেম্বরে আমাদের মোট আসামি গ্রেপ্তার, মামলায় নিয়মিত মামলায় গ্রেপ্তার, এরপর হচ্ছে ওয়ারেন্ট, সাজা ওয়ারেন্ট, জিআর এবং সিআর পরোয়ানা, এই মিলে আমাদের অক্টোবর থেকে ডিসেম্বরে মোট গ্রেপ্তারের সংখ্যা 2667। সেটা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই সংখ্যাটা 3043। অর্থাৎ এইখানেও আমাদের একটা প্রবৃদ্ধি আপনারা লক্ষ্য করছেন। এই 6 মাসে আমাদের মোট গ্রেপ্তারের সংখ্যা 5710। অর্থাৎ এভারেজে প্রায় প্রতি মাসে 1000-এর মতো অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা কয়েকদিন আগেই আমাদের এই নিউজটা দিয়েছি, পুরা রমজানে 30 দিনে 1129 জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। তো এই তথ্যগুলো যদি আমরা সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য মিডিয়াতে প্রকাশ করি, তাহলে স্বাভাবিকভাবে আমাদের কার্যক্রমটা দৃশ্যমান হবে এবং আমরা যে আসলে এইটা আন্তরিকভাবেই চেষ্টা করছি সেটা প্রকাশিত হবে। এখন এইখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এটা তো আমাদের বক্তব্য। আমি এই বক্তব্যটাকে আরো বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপন করার জন্য আপনাদের কাছে একটা তথ্য তুলে ধরতে চাই। আন্তর্জাতিক একটা ক্রাউড সোর্স অনলাইন ডাটাবেস প্ল্যাটফর্ম আছে, যেটার নাম হচ্ছে নাম্বিও, NUMBEO, nambio.com। আপনারা এই ওয়েবসাইটটা দেখে নিতে পারেন। এই ওয়েবসাইটে বিশ্বের বিভিন্ন শহরের নিরাপত্তা সূচক এবং অপরাধের মাত্রার সূচকটা প্রকাশ করা হয় এবং সাধারণ জনগণ তাদের ধারণার ভিত্তিতে সেই মতামত দিয়ে সেই সূচকটা প্রকাশ করে। আমি সেই নাম্বিও ইন্টারন্যাশনাল এই ক্রাউড সোর্স ডাটাবেজের বাংলাদেশের 8টা মেট্রোপলিটনের ক্রাইম ইন্ডেক্সটা কি আপনাদের সামনে সেটা উপস্থাপন করছি, তাহলে আপনারা সিলেটের অবস্থানটা বুঝতে পারবেন। আজকের হিসাব অনুযায়ী নাম্বিও ইন্ডেক্স হচ্ছে, সিলেটের ক্রাইম ইন্ডেক্স 32.70, রংপুর 45.59, রাজশাহী 48.68, বরিশাল 53.68, ঢাকা 62.42, খুলনা 62.50, চট্টগ্রাম 64.20, গাজীপুর 71.51। অর্থাৎ বাংলাদেশের যে কোনো শহরের তুলনায় আমাদের এখানে ক্রাইম ইন্ডেক্সটা সবচেয়ে কম, 32.70। আর আন্তর্জাতিক মানদণ্ডে 40-এর নিচে কোনো ক্রাইম ইন্ডেক্স যদি কোনো শহরে থাকে, সেটাকে নিরাপদ শহর হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশের অন্য মেট্রো সিটিগুলোর কোনোটারই ক্রাইম ইন্ডেক্স 40-এর নিচে নয়, একমাত্র সিলেট ছাড়া। সেফটি ইন্ডেক্স আপনারা দেখেন, সেফটি ইন্ডেক্সের মধ্যে গাজীপুরের সেফটি ইন্ডেক্স 28.49, চট্টগ্রাম 35.80, খুলনা 37.50, ঢাকা 37.58, বরিশাল 46.32, রাজশাহী 51.32, রংপুর 54.41, সিলেট 67.20। এটা আন্তর্জাতিক মানদণ্ডের হিসাব হচ্ছে। 60-এর উপরে যদি সেফটি ইন্ডেক্স থাকে, এটাকে নিরাপদ শহরের তালিকা ধরা হয় এবং নাম্বিও প্রায় 10,000 সিটির এই ইন্ডেক্সটা প্রকাশ করে থাকে। এটা ওপেন সোর্স, আপনারা চেক করে নিতে পারেন। তো এই ডাটা তো আমাদের তৈরি করা নয়, এইটা ইন্টারন্যাশনাল ডাটা। এই ডাটা থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সেফটি নিরাপত্তা সূচকে সিলেট মহানগর সবার উপরে। তার নিকটতম যে শহর, তার সেফটি ইন্ডেক্স হচ্ছে 54 এবং 67। এই প্রসঙ্গে আমি আপনাদেরকে আরেকটু বলি, আমাদের এই গত 7 মাসে আমার যোগদানের পর থেকে, আমি যখন প্রথম যোগ দিয়েছি তখনকার এখানে সেফটি ইন্ডেক্সটা ছিল 52। সেফটি ইন্ডেক্স ছিল 52, এইটা পর্যায়ক্রমে 67-তে গিয়েছে। অর্থাৎ
এইখানে একটা পজিটিভ ট্রেন্ড আমরা কিন্তু লক্ষ্য করছি। তো আমরা 60-এর উপরে যেতে পেরেছি। 52 থেকে 52টা মডারেট ছিল, 52 থেকে যখন 60 পার হয়েছে এখন সেটা 67। অর্থাৎ আমরা শুধু মার্জিনাল নয়, মার্জিনাল থেকেও আরো আরো ভালো অবস্থানে আছি। তো এই সূচকগুলা, এটা আন্তর্জাতিক সূচক, এই সূচকগুলো প্রমাণ করে সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভালো এবং আন্তর্জাতিক অনেকগুলো শহরের চেয়ে ভালো। আপনারা দেখেন আজকে লন্ডনের ক্রাইম ইন্ডেক্স, সেফটি ইন্ডেক্স সিলেটের সেফটি ইন্ডেক্সের চেয়ে কম। আপনারা একটু চেক করে দেখেন। আমি এটাকে লন্ডন শহরের মধ্যে দেখতে চেয়েছিলাম, এখন ইন্ডেক্স কিন্তু এই কথাগুলো বলছে, সামনে বলবে হয়তো কাছে। আমি প্রকৃত সংখ্যাটা জানি না, একটু চেক করলে বোঝা যেতে পারে। তো এই ইন্ডেক্স গুলো দিয়ে আমরা আসলে আপনাদের সামনে তুলে ধরেছি যে সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা বিভিন্ন পত্রিকায় আসলে যেভাবে লেখা হয়েছে বা প্রজেক্ট করা হয়েছে, বাস্তবে সেটার চেয়ে অনেক ভালো অবস্থায় আমরা আছি। এটা পরিসংখ্যান দিয়ে আপনাদেরকে দেখানো হয়েছে। এখন একটা ছিনতাইয়ের ঘটনা ঘটার পরে যদি এরকম কথা আসে যে সিলেট এখন ছিনতাইয়ের নগরীতে পরিণত হয়েছে, এটা আমাদেরকে বিব্রত করে এবং আমাদের মোরালটাকে নষ্ট করে। এই বিষয়টাও আমার মনে হয় যে আপনাদের একটু খেয়াল করতে হবে। 5ই আগস্টের পরে যে ভঙ্গুর পরিস্থিতিতে পুলিশ দায়িত্ব গ্রহণ করেছে, সেখান থেকে আমি যোগদানের পর গত 7 মাসে আমরা যে অক্লান্ত পরিশ্রম করেছি এবং পরিশ্রম করে আমাদের অফিসার এবং ফোর্স সহ পুরা পুলিশ বাহিনীকে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য আমরা যে নিরলস পরিশ্রম করে যাচ্ছি, সেই জায়গায় আপনাদের সক্রিয় সহযোগিতা এবং এই বিষয়গুলোতে একটু পজিটিভলি নিউজটা করা, আমাদের নিরাপত্তার স্বার্থে, জনস্বার্থে আমাদের পুলিশকে উৎসাহিত করা, এইটা আমরা প্রত্যাশা করি। এখন একটা বিষয়কে হয়তো আপনি আপনার পার্সপেক্টিভে দেখেন, আমরা আমাদের পার্সপেক্টিভে দেখি। ধরেন এখানে একটা ফুটবল মাঝামাঝি আছে, আমি দেখছি এটার রং সবুজ, আপনি দেখছেন ওটার রং লাল। প্রকৃত বিষয় হচ্ছে এটার অর্ধেক সবুজ আর অর্ধেক লাল। এখন আমি যখন সবুজ বলছি, আপনি ওই পাশ থেকে বলছেন যে তুমি মিথ্যা বলছো। আবার উনি যখন লাল বলছেন, আমি বলছি না আপনি রং। তো পার্সপেক্টিভটা হয়তো এরকম। এটা হয়তো আমাদের মধ্যে ভিন্নতা হতে পারে, চিন্তা এবং পেশাগত কারণে একই জিনিসকে হয়তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে একটু ভিন্নতা হতে পারে, কিন্তু সেই আন্ডারস্ট্যান্ডিং এর বাইরে ধরেন আমাদের এই বিষয়টা নিয়ে প্রকাশ করার পরেও দুই একটা জায়গায় আমরা দেখলাম মেইন স্ট্রিম মিডিয়াতে এই নিউজগুলো এইভাবে প্রকাশ পেয়েছে। এগুলো আমাদের জন্য আসলে একটু মানে আমরা একটু বিব্রত হয়েছি, সত্যি কথা আমরা একটু বিব্রত হয়েছি। তো এই জন্যই আপনাদেরকে আমরা আহ্বান করেছি আমাদের কথাগুলো একটু বলার জন্য। আপনাদের যে কোনো মতামত আমরা গ্রহণ করব এবং আমি সবসময় এই কথাটা বলেছি যোগদানের পরে যে জনগণের ইচ্ছায় আমি কাজ করব। তো সেই জনগণের মধ্যে আপনারা একটা মেজর স্টেক হোল্ডার। সাংবাদিক বন্ধুগণ যারা আছেন তারা আমাদের মূল স্টেক হোল্ডার এবং আপনাদের মতামত এবং পরামর্শ নিয়ে আমরা কাজ করেছি। আপনাদের অনেকেই আমাকে একটা ঘটনা ঘটার পর ইনফরমেশন দিয়েছেন যে আপনি এই জায়গা থেকে এই তথ্যটা পাবেন বা এই জায়গায় মানে এই ধরনের একটা অপরাধমূলক কর্মকাণ্ড হয়েছে, আমরা এটা পেয়েছি। এর ফলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষায় কিন্তু আপনাদের এই ভূমিকাগুলো কাজে লেগেছে। এটা অব্যাহত থাকবে এবং আমাদের মধ্যে এগুলো যেন ভুল বোঝাবুঝি বা এগুলো যেন আমাদের মধ্যে দূরত্ব তৈরি না করে, সেই বিষয়ে আমি আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করব। এখন আরেকটা বিষয়, এই ধরনের নিউজগুলো প্রকাশিত হবার পরে লোকজনের ফেসবুকে বিভিন্ন মতামত বা লোকজনের কাছ থেকেও এটা আসছে যে পরিকল্পিতভাবে এই ধরনের একটা নিউজকে ভিন্নভাবে প্রকাশিত করার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। তো আমি এই বিষয়টা জানি না, এটা জনগণের মতামত, জনগণের পক্ষ থেকে আসছে। তো আমরা পরিষ্কার করে বলতে চাই যে আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা কাজ করব, কিন্তু আমাদের এই পজিটিভ কাজগুলোকে আপনারা হাইলাইট করবেন। আমি লক্ষ্য করেছি যেটা ফুটপাত এবং হচ্ছে আপনার যানজট এই মুক্তকরণে আপনাদের ভূমিকাটা ছিল সবচেয়ে অগ্রণী এবং আপনাদের প্রত্যেকটা লোকাল নিউজ পেপারে আপনারা এগুলো সম্পর্কে নিউজ করেছেন, হাইলাইট করে নিউজ করেছেন।
এটাকে গুরুত্ব দিয়ে নিউজটা প্রকাশিত করেছেন, জনমত তৈরি হয়েছে। আমরা সেই জায়গায় ওই সময়ে, আপনারা এই অল্প কিছুদিন আগের কথা, বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, বিভিন্ন ধরনের মানে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে আমরা কিন্তু হয়েছি। এবং আমরা, আমাদের অফিসাররা অন্তত এটা নিয়ে গর্ব করতে পারি যে বাংলাদেশের কোনো জায়গায় এই অবৈধ গাড়ি রাস্তা থেকে মুক্ত করা সম্ভব হয়নি, যেটা আমরা করেছি। বাংলাদেশের কোনো জায়গা থেকে, ফুটপাত থেকে অবৈধ হকার এদেরকে উচ্ছেদ করা সম্ভব হয়নি, যেটা আমরা করেছি। এই কার্যক্রমটাকে সাস্টেনেবল করার জন্য আমাদের নিয়মিত অভিযান চলমান আছে। সেখানে পুলিশ প্রশাসন আমরা করি, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন তারাও কিন্তু এই অভিযানগুলো চলমান রেখেছেন। তারপর হচ্ছে রাস্তাঘাটে যানজট মুক্তকরণের জন্য আমাদের এই অবৈধ গাড়ির বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান আছে। ছিনতাই প্রতিরোধে আপনারা লক্ষ্য করেছেন 3 মাসের ডাটাতে ছিনতাইকারী গ্রেপ্তারের হার ডবলেরও বেশি। আমরা ছিনতাইকারীর একটা তালিকা তৈরি করেছি, 263 জন চিহ্নিত ছিনতাইকারী। এদেরকে পর্যায়ক্রমে আমরা ধরবো। আজকে আপনাদের সামনে এই তথ্যটা আমি দিচ্ছি। 263 জন ছিনতাইকারী। এই ছিনতাইকারী, তালিকাভুক্ত ছিনতাইকারীর মধ্যে ইতিমধ্যে 44 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি যারা আছে তাদেরকে এক এক করে গ্রেপ্তার করা হবে। আমাদের এই কাজের ইন্টেন্সিটিটা আরো বাড়ানো হবে। ইতিমধ্যে আমরা ছিনতাই প্রতিরোধে বিশেষায়িত কয়েকটা দল গঠন করেছি এবং তাদের কাজই হচ্ছে ছিনতাইকারীকে ধরা। ইনশাল্লাহ আগামী 2-1 মাসের মধ্যে আমরা ছিনতাইকারীদের এই কার্যক্রমে অপতৎপরতাটা বন্ধ করতে সমর্থ হব। এখন ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে অপরাধকে শূন্যের মাত্রায় নামিয়ে আনা, এটা একটা ইউটোপিয়ান একটা চিন্তা ভাবনা। এটা আসলেই করা সম্ভব না, এটা আনঅ্যাটেইনেবল। আমি যদি বলি আমি অপরাধ নির্মূল করব, নির্মূল মানে একদমই থাকবে না, এটা বাস্তবিক অর্থে এবং আক্ষরিক অর্থে এটা সম্ভব না। কিন্তু এটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে যদি আনা যায়, একটা টলারেবল মাত্রায় যদি আনা যায়, তখন আমরা সেটাকে মানে নিরাপদ একটা শহর হিসেবে আমরা সেটা দেখতে পারি, আমরা সেটা অনুভব করতে পারি। আমাদের এটা পর্যটন এলাকা এবং আপনারা লক্ষ্য করেছেন যে এই গত রোজার ঈদের পরে এখানে আমাদের বিভিন্ন জায়গায় পর্যটকদের ঢল নেমেছিল। এইটা আরও বেশি উৎসাহিত হতে পারে যদি এখানকার নিরাপত্তাটাকে ভালো রাখা যায়। এবং আমরা তথ্য প্রমাণ দিয়ে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে যে আমাদের এই নিরাপত্তা ব্যবস্থাটা কিন্তু আমাদের প্রত্যাশার চেয়ে ভালো ছিল। বিশেষ করে রোজার শেষ 10 দিনে প্রতি বছর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে একাধিক। সেখানে আমাদের 15 রোজার পর থেকে গত 4 তারিখ পর্যন্ত 30 দিন ছিনতাই মুক্ত ছিল এবং পরশুদিন একটা অনাকাঙ্ক্ষিত ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমরা সেটা নিয়েও কাজ করছি। এখন আমাদের মধ্যে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়েছে ছিনতাই নয় এই ধরনের বিষয়। তো যাই হোক, আমরা আশা করি যে এই ব্যাপারে আমরা পরস্পর সহযোগী হিসেবে কাজ করব। আমাদের মধ্যে হয়তো ভুল বোঝাবুঝি হতে পারে, থাকতে পারে, দ্যাট ইজ নট এ বিগ ইস্যু। আমি যেটা লক্ষ্য করছি যে সাংবাদিকদের সাথে আমাদের পেশাগত সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অন্য যে কোনো জায়গার চেয়ে ভালো। এখানে পুলিশ সম্পর্কে বা পুলিশের কার্যক্রম সম্পর্কে, পুলিশের অনিয়ম সম্পর্কে আপনারা যখন যে রিপোর্ট করেছেন আমরা সাথে সাথে অ্যাড্রেস করেছি। তো এইটা আপনাদের প্রতি আমরা আমাদের দায়বদ্ধতা থেকে কিন্তু আপনাদের এই বিষয়গুলোকে গুরুত্বের সাথে গ্রহণ করেছি এবং ভবিষ্যতে সেটা অব্যাহত থাকবে। আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি এবং আপনারা সত্যিকারের একটা ফোর্থ স্টেট এটা প্রমাণ করেছেন। তো আমরা এটা বলবো যে আমাদের যে কিছু ক্ষেত্রে যদি এরকম হয়, আপনাদের সংশ্লিষ্ট যে সকল প্রেস ক্লাব আছে তাদের কাছে বিষয়টা আমরা উপস্থাপন করব এবং সেই ক্ষেত্রে যদি কারো এরকম পাওয়া যায় যে ঘটনাটাকে আসলে মূল থেকে অন্যদিকে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা আশা করব যে আপনাদের সেই সংবাদকর্মীকে বিষয়টা অবহিত করবেন এবং এতে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। তো আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এবং আগামী পথ চলায় আপনাদের সাহায্যের প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। সিনিয়র কার্যক্রম
জিনিয়ার কার্যক্রমটা আমাদের চলমান আছে, তবে জিনিয়ার কার্যক্রমটা এই যে গত জানুয়ারির পর থেকে যেহেতু নির্বাচনের পরে রোজা, এই কারণে জিনিয়াতে আমাদের পরিপূর্ণভাবে নজর দেওয়া সম্ভব হয়নি। তো জিনিয়ার কার্যক্রম আমরা আবার শুরু করব এবং ব্যাপকভাবে জিনিয়া ক্যাম্পেইন শুরু হবে। আমরা এটা জিনিয়া উইক প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে একবার অন্তত জিনিয়া উইক আমরা পালন করব। জিনিয়া উইকের তো বড় অংশ কিন্তু আপনারা জনগণ, তারা ঠিক আছে, তারা ওই অ্যাপসটা করবে, ডাউনলোড করে নেবেন এবং আমাদের সাথে তাদের যে কোনো প্রয়োজন আমাদেরকে অবহিত করলে আমরা সেখানে ছুটে যাব। তার মানে মেইন কাজটা কিন্তু আপনাদের। দেখুন, আপনাদের আর আমাদের একটা গ্রুপ আছে এবং সাংবাদিক পুলিশ, আমরা একে অন্যের পরিপূরক। এখানে দায়িত্বে ছিলেন যিনি আগে মিডিয়ার দায়িত্বে, সেই সময় কোনো প্রশ্ন উঠে নাই, আজ হয়তো উঠতো না, কিন্তু যেই চিন্তার ব্যাপারটা বললেন, এই ব্যাপার নিয়ে যখন নিউজ হয়, আপনারা যখন শর্ট টাইমে আমাদেরকে এই গ্রুপে মেসেজ দেন যে 7:30-এ আপনাদের প্রেস মিটিং, আমরা কিন্তু আসি। আজকের উপস্থিতিতে কিন্তু একটি জিনিস হয়তো অবগত হওয়ার মতো উপস্থিতি কম। এই যে ব্যাপারটা নিউজ গুলা হলো, চিন্তার ব্যাপারটা হলো, এইটা আমরা চাইলে এই গ্রুপের মাধ্যমে আলাপ করতে পারতাম, অথবা আরো ঘনিষ্ঠভাবে চাইলেও আলাপ করা যেত। এইগুলা না দেখে আমরা দেখলাম কি আপনাদের একটা ফেসবুক পেজ থেকে একটা ঘোষণা দেওয়া হলো এবং নিচের একটা লাইন ছিল, যেটা হয়তো আপনি এই লাইনটা সম্পর্কে অবগত। আমরা আশা করি পুলিশ এবং সাংবাদিক মিলেমিশে কাজ করার, আর এই কাজের মধ্যে যাতে কোনো কথা এবং লেখায় কারো মনোকষ্টের কারণ না হয়, এই ব্যাপারটা আমরা প্রত্যাশা করি। আচ্ছা, ধন্যবাদ। আমি কথা বলে একটি কথা বাদ দিয়েছেন, যেটা আপনার ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, যে আপনি আসা 2 দিন আগে আমাদের অতিরিক্ত আইজিপি মহোদয়, রাজাউল মহোদয় চলে যখন যান, তখন আমি একটা নিউজ করছিলাম, শাহজালালের পবিত্র ভূমিতে অপবিত্র বোধ ছিল না, সাইকুল মহোদয় কাটিং করে রাখছিলেন। এরপর থেকে এটা আপনি বলেন নাই, এটা আপনার ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। আমি আপনাকে খুশি করার জন্য বলি নাই। আপনি ওখান মুক্ত করেছেন, ভালো কথা, গাড়ি উঠিয়ে দিয়েছেন, ভালো কথা। সবচেয়ে ভালো কাজ যেটা করেছেন, আপনি সিলেটকে পতিতা মুক্ত করেছেন। এখানে আপনি আগে দেখা যেত 290 করার পরে এই ডালা দিয়ে চালান দেওয়া, 200 টাকা 300 টাকা ফাইন করে দিয়ে। ইদানিং যেটা আপনি করেছেন, আপনি সিলগালা করে দিচ্ছেন। সিলগালা করে দেওয়ার পরে কোনো হোটেল আমি দেখেছি, যতগুলো হোটেল, ওই যে হোটেল বিলাস সহ অনেকগুলো নাম চেঞ্জ করেছে দেখেছি আমি, কোনো হোটেল বন্ধ। এই যে জিনিসটা করেছেন, এটা নিতান্ত আমাদের সিলেটবাসীদেরকে আপনি বাঁচিয়েছেন। পাশাপাশি আপনারা যাই করেন, আমাদের একটু আগে অবহিত করবেন বা একটা প্রেস লিস্ট পাঠিয়ে দিবেন। ইদানিং দেখা যায় সাইফুল ভাই নর্থের দায়িত্ব নেওয়ার পরে আমরা আসলে মিডিয়া শূন্য হয়ে যাচ্ছি। অনেক সময় যে আমরা ভালো কিছু ইনফরমেশন পাচ্ছি না, এই ব্যাপারে যদি আপনি একটু আমাদেরকে সহযোগিতা করেন, যেহেতু এক ব্যক্তির পক্ষে 2টা দায়িত্ব মানে কঠিন হয়ে যাচ্ছে।